জি, আজকের কিন্তু যে কোশ্চেনগুলো সলভ করব প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা কোশ্চেন যদি আপনি বুঝে বুঝে করে থাকেন, এবং আমি চেষ্টা করব এই এক একটা কোশ্চেন দিয়ে এক একটা টপিক যেন শেষ করতে পারি। হ্যাঁ, এক একটা টপিক থেকে আপনি এক একটা থিম আপনি মাথায় সেট করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। তো এই কোশ্চেন অ্যান্সার কি হবে দেখি, আপনারা একটা অ্যান্সার করে দেন। পারলে মজা লাগে, না পারলে গণিত ভয় লাগে। ইনশাল্লাহ এই ভয় আর থাকবে না, এই ভয় আস্তে আস্তে কাটিয়ে উঠবে এই টিউটোরিয়ালের যে প্ল্যাটফর্মের আমি ইনশাল্লাহ আপনাদের ক্লাসগুলা নেব। তো আশা করি গণিতের যে ভীতি সেটা ইনশাল্লাহ খুব সহজে আপনাদের থেকে দূর হবে। খুব মজা করে আমরা এই গণিতগুলো শিখব। তো এই কোশ্চেন অ্যান্সার আপনারা করে দেন দেখি, আপনারা এই কোশ্চেন অ্যান্সার করেন যে সুষম, সুষম প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে। সুষম, আমরা সুষম খাবার খাই, কিন্তু গণিতের ক্ষেত্রে সুষম বলতে কি বোঝায়? সুষম বলতে কি বোঝায় একটু আপনারা কমেন্ট করেন তো। পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ কত? সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ কত? সুষম বলতে, এই গণিতে সুষম বলতে কি বোঝাচ্ছে একটা আনসারে জানাই। আজকে সারাদিন অঙ্ক করছে নদী আক্তার, এক্স্যাক্টলি, ধন্যবাদ। জি, এটা আপনার অ্যান্সার করেন। সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ কত? এই বহিস্থ কোণ সম্পর্কে যত ধরনের কনফিউশন আছে আজকের কিন্তু আমরা ক্লিয়ার করব। আজকে বহিস্থ কোণের যে সমস্যাগুলো আছে এটা একেবারে আমরা উঠায় নিয়ে আসবো এই টপিকটা। আমি গণিতের স্টুডেন্ট, বাট গণিতে ভয় লাগে। কেন ভয় লাগবে? আপনি গণিতকে ভয় কেন পাবেন? গণিতকে আপনাকে জয় করতে হবে। এই কোশ্চেনে অ্যান্সার করে দেন। অনেকে অ্যান্সার করছে। তো চলুন আমরা এই কোশ্চেনের অ্যান্সারের সাথে সাথে আমরা এখান থেকে বিশ্লেষণ করব। আমরা বিশ্লেষণ করব যেন আমরা প্রত্যেকটা কোশ্চেন থেকে এক একটা টপিক ধরে ধরে আলোচনা করতে পারি। চলুন আমাদের এখান থেকে কিছু জিনিস আলোচনা করি। দেখুন, আমার বলছে কি পঞ্চভুজ, তাহলে কি এইটা কিন্তু আমার বহুভুজ। অর্থাৎ বহুভুজ বলতে কি বুঝি? বহুভুজ, বহুভুজ মানে অধিক বাহু, অধিক বাহু, যার তিন অথবা তিনের অধিক বাহু আছে সেটা হচ্ছে আমার বহুভুজ। ঠিক আছে? আচ্ছা, এখন বহুভুজ বলতে কি বুঝি? তিন এবং তিনের অধিক যে চিত্র চিত্র সেটাকে বহুভুজ বলে। তাহলে বহুভুজ, ত্রিভুজও একটা বহুভুজ, চতুর্ভুজও একটা বহুভুজ, পঞ্চভুজ, পঞ্চভুজ। আচ্ছা, এখন আমার কি বলছে? সুষম, সুষম মানেই হচ্ছে সমান, সুষম মানেই হচ্ছে সমান। অর্থাৎ সমান বাহু দ্বারা গঠিত, তিন অথবা তিনের অধিক বাহু দ্বারা গঠিত যে কোনো চিত্রকে কি বলে? বহুভুজ। তাহলে ত্রিভুজও কিন্তু একটা বহুভুজ, চতুর্ভুজও একটা বহুভুজ, এরপরে 5, 6, 7 এভাবে একাধিক বাহু দ্বারা গঠিত বাহু কোন চিত্রকে বহুভুজ বলে থাকে। ক্লিয়ার? ওকে। এখন আমার বলছে কি বহিস্থ কোণের পরিমাণ কত? বহিস্থ কোণের পরিমাণ কত? এখন আমরা এখানে একটু মনোযোগ দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। যে কোনো বাহুর সংখ্যা যাই হোক না কেন, যে কোনো বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ 360 ডিগ্রি। ঠিক আছে? বাহুর সংখ্যা যাই হোক না কেন, যে কোনো বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ, বহিস্থ কোণের পরিমাণ 360 ডিগ্রি। এটা আমরা একটু দেখি, 360 ডিগ্রি। আচ্ছা, এটা আমরা একটু প্রমাণ করে দেখি যে আসলে আমাদের যে বাহুর সংখ্যা যেমনই হোক না কেন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের 360 ডিগ্রি হচ্ছে বহিস্থ কোণের পরিমাণ হবে। এখন আমরা দেখি যে সুষম, যেহেতু আমার বলছে সুষম, তাহলে সুষম মানে কি? বাহুগুলো সমান, আর সমদ্বিবাহু কোন ত্রিভুজের কোণের সমষ্টি কোণগুলো কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি। অর্থাৎ বহিস্থ কোণগুলোর পরিমাণ কত? আমার 60 ডিগ্রি করে, সরি অন্তস্থ কোণের। তাহলে বহিস্থ কোণের পরিমাণ কত হবে? বহিস্থ কোণের পরিমাণ কত হবে? তাহলে এটা একটি সরল কোণ, অর্থাৎ এটার বহিস্থ কোণ আর অন্তস্থ কোণ মিলাই আমার হচ্ছে কত হবে? 180 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভিতরের কোণটা যদি 60 ডিগ্রি হয়, বাইরের কোণটা কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। তাহলে এখানেও যদি আমার 120 ডিগ্রি হয়, এইখানেও যদি আমার 120 ডিগ্রি হয়, তাহলে তিনটা কোণের পরিমাণ যদি 120 ডিগ্রি করে হয়, তাহলে 3 গুণ 120 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রি।
তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে পেয়ে গেলাম কি, ত্রিভুজের যে বহিস্থ কোণগুলো আছে সেই কোণগুলোর পরিমাণ কত, 360 ডিগ্রি। ক্লিয়ার কি? এটা যদি আমরা ক্লিয়ার হই, তাহলে আমরা এখন দেখি চতুর্ভুজ। যেহেতু আমার সুষম বাহু, তার মানে হচ্ছে সমান সমান বাহু, আর সমান সমান বাহু দ্বারা গঠিত কোন চিত্রকে কি বলে, বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের কোণগুলো কি হয়ে থাকে ভাইয়া, সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এখন এটা যদি 90 ডিগ্রি হয়, প্রত্যেকটা কোণই যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এটা বহিস্থ কোণ, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, অর্থাৎ এখানে আমরা 4টা কোণ পাচ্ছি। তার মানে একটি চতুর্ভুজের 4টা কোণ থাকে এবং 4টা অন্তস্থ কোণের পরিমাণ কত থাকে, 360 ডিগ্রি বা 2 সমকোণ। আবার একইভাবে যদি বহিস্থ কোণগুলো আমরা দেখি, তাহলে 4টা 90 ডিগ্রি করে, তাহলে 90 ডিগ্রি গুণ হচ্ছে 4, অর্থাৎ 360 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম ভাইয়া, যে ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাণ কত, 360 ডিগ্রি। চতুর্ভুজের বহিস্থ কোণের পরিমাণ কত, আমাদের 360 ডিগ্রি। কিন্তু যখন পঞ্চভুজ হয়, তখন আমাদের কি হয়, এই যে অন্তস্থ কোণগুলো অনেক বড় হয়ে যায়, বাইরের কোণগুলো ছোট হয়। কিন্তু আমরা এই দুইটা পর্যন্ত আমরা নির্ণয় করতে পারি, মানে আমরা ক্যালকুলেশন করতে পারি। কেন? আমাদের অন্তস্থ কোণগুলো হচ্ছে ফিক্সড। একটি বর্গক্ষেত্রের অন্তস্থ কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি হয়ে থাকে। একটি সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোণগুলো, অর্থাৎ এই অন্তস্থ কোণগুলো 60 ডিগ্রি করে হয়ে থাকে। কিন্তু পঞ্চভুজের যে অন্তস্থ কোণগুলো, এগুলো কিন্তু আমরা জানি না, এগুলো আমরা জানি না। কিন্তু একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে কি, যে বাহুর সংখ্যা যাই হোক না কেন, বহিস্থ কোণ এইখানে হতে পারে কত, এখানে হতে পারে 5টা, তাহলে 5 7 35, হতে পারে 70 ডিগ্রি করে, প্রত্যেকটা 70 ডিগ্রি করে হতে পারে, 70 ডিগ্রি করে হতে পারে। কিন্তু একটা জিনিস কিন্তু ফিক্সড, যে বহিস্থ কোণ, এই প্রত্যেকটা বহিস্থ কোণকে যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু আমাদের সর্বক্ষেত্রে 360 ডিগ্রি হবে। অর্থাৎ বাহুর সংখ্যা, এটা যদি সবুজ হতো, সেটার ক্ষেত্রে আমাদের বহিস্থ কোণের পরিমাণ কিন্তু যদি আমরা যোগ করি 360 ডিগ্রি, অর্থাৎ এই বহিস্থ কোণের যে সমষ্টি সেটা হচ্ছে 60 ডিগ্রি, 360 ডিগ্রি, এটা ফিক্সড। এটা কি আমরা ক্লিয়ার? এটা যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি, এখন আমাদের এই অঙ্ক করতে খুবই সহজ হবে। এটাকে আমরা কখনো ভুলবো আর, যে বাহুর সংখ্যা আমার যাই হোক না কেন, বহিস্থ কোণগুলোর পরিমাণ হবে 360 ডিগ্রি। ওকে, এখন আমরা বোঝার চেষ্টা করি, সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ কত হবে। তাহলে আমরা বহিস্থ কোণ কত জানি, 360 ডিগ্রি। এখন আমার বহিস্থ কোণের একটি বহিস্থ কোণের পরিমাণ কত, সব মিলাই যদি 360 ডিগ্রি হয়, তাহলে একটি কত হবে, এই বাহুর সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে কিন্তু আমরা একটির পরিমাণ আমরা পেয়ে যাই। অর্থাৎ এটাকে যদি আমরা ভাগ করি, 5 7 35, 5 2 10, 72 ডিগ্রি। ক্লিয়ার? আমরা যদি এটা ক্লিয়ার হয়ে থাকে, আমরা একটু জানাই স্যার ক্লিয়ার। এখন আর এই বহুভুজ নিয়ে আর কারো কোনো সমস্যা আছে কিনা। অর্থাৎ আমরা কি কি জানলাম, যে বাহুর সংখ্যা যাই হোক না কেন, বহিস্থ কোণের সমষ্টি কত হবে, 360 ডিগ্রি। এখন যদি আমার একটি মাত্র বহিস্থ কোণের পরিমাণ নির্ণয় করতে বলে, তখন আমরা এই টোটালটাকে বাহুর সংখ্যা দ্বারা ভাগ দিলে আমরা একটির পরিমাণ পেয়ে যাই। ঠিক আছে? ক্লিয়ার? এটা যদি আমরা ক্লিয়ার হই, জি স্যার ক্লিয়ার, ওকে। এখন থেকে আমরা এই বহিস্থ কোণ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না কারো, কোনো আশা করি ইনশাআল্লাহ। বুঝছি। শাহিন ইসলাম, জি স্যার ক্লিয়ার, ওকে। তাহলে আমরা সামনে আগাই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা সলভ করি, এটা আপনারা অ্যান্সার করেন। আমরা কিন্তু বহিস্থ কোণ নিয়ে আমরা কাজ করছি। এই বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ থেকে আপনাকে প্রশ্ন আসলেই এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, যে বহিস্থ কোণটা যদি আমার জানা আছে, বা বহিস্থ কোণ যদি আমার ফিক্স থাকে, তাহলে আমি অন্তস্থ কোণ আমি নির্ণয় করতে পারবো সবসময়। এই একটি মাত্র সূত্র দিয়ে আপনি সবগুলো অঙ্ক করার চেষ্টা করবেন। আর কোন সূত্র এখান থেকে আপনার আর মনে রাখা দরকার নাই। বহিস্থ কোণ চাক আর আমার অন্তস্থ কোণ চাক, আপনি যদি বহিস্থ কোণের এই যে পরিমাণ 360 ডিগ্রি, এটা যদি আপনি মাথায় সেট করতে পারেন বা বুঝে থাকেন,
এটা দিয়ে আপনি সলভ করবেন সবগুলা। এখানে আমার কি বলছে, সুষম। সুষম, তাহলে সুষম মানে হচ্ছে সমান। ষড়ভুজ, ষড়ভুজ মানে হচ্ছে 6টা বাহু দ্বারা গঠিত কোন চিত্র। একটি অন্তস্থ কোণের পরিমাণ, একটি অন্তস্থ কোণের পরিমাণ। এখন আমরা জানি কি, যে কোনো ত্রিভুজের বা যে কোনো বহুভুজের যদি আমরা বহিস্থ কোণটা পাই তাহলে অন্তস্থ কোণটা পাবো, আবার যদি আমরা অন্তস্থ কোণটা পাই তাহলে আমরা বহিস্থ কোণটা বের করতে পারবো। কারণ আমরা যদি বহিস্থ কোণ জানি তাহলে আমাদের টোটাল বহিস্থ কোণ আর অন্তস্থ কোণ মিলাই হচ্ছে কত, 180 ডিগ্রি। এটা আমাদের ফিক্স। আবার বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। বহিস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি। এই দুইটা জিনিস দিয়েই আমরা সকল ম্যাথ সলভ করব। ওকে, তাহলে আমার এখানে অন্তস্থ নির্ণয় করতে বলছে। একইভাবে আমি অন্তস্থ নির্ণয় করতে বলছে যে একটি ষড়ভুজের অন্তস্থ, একটি অন্তস্থ কোণের পরিমাণ কত। তাহলে আমরা আগে বহিস্থ কোণটা বের করব। বহিস্থ কোণ বের করার কি আছে, যে 360 ডিগ্রি ভাগ হচ্ছে আমার 6, 636, তার মানে আমার 60। অর্থাৎ আমি এই যে বহিস্থ কোণের পরিমাণ কত পেয়ে গেলাম, 60। এখন আমার অন্তস্থ কোণটা বের করতে হবে। অন্তস্থ, তাহলে এটা একটি সরল কোণ, অর্থাৎ কোন বহুভুজের অথবা কোন ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে বাইরের দিকে যে কোণ উৎপন্ন হয় সেটা বহিস্থ কোণ, ভিতরের দিকে যে কোণটা থাকে সেটা হচ্ছে অন্তস্থ কোণ। বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের পরিমাণ কত হবে, 180 ডিগ্রি। এখন 180 থেকে যদি এই 60 ডিগ্রিকে আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, 120 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, এটা আমরা কি ক্লিয়ার? এই অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে কি? এইখান থেকে আপনার কি নির্ণয় করতে বলে, বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ। ঠিক আছে, এইখান থেকে কিন্তু প্রাইমারিতে প্রশ্ন এসে থাকে। এইখান থেকে কিন্তু প্রাইমারিতে প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে। এটাও দেখেন আপনার 2023 সালে প্রশ্নটা আসছে। 2023 সালে এই প্রশ্নটা আসছে। আজকে যদি ক্লাসটি ভালো লেগে থাকে বা যদি আপনার পছন্দ করে থাকেন, একটু বেশি বেশি করে শেয়ার করে দেন, একটু বেশি বেশি করে শেয়ার করে দেন, একটু বেশি বেশি করে শেয়ার করে দেবো। আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর একটু শেয়ার করে দেই, আর একটু শেয়ার করে দেই আমরা একটু বেশি বেশি করে। ওকে, আমরা নেক্সট যাব। এই প্রশ্ন আপনারা পারবেন, এই প্রশ্নে অ্যান্সার করেন। যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে কি বলে? তাকে কি বলে? হ্যাঁ হ্যাঁ, শাহিন ইসলাম স্যার, অনেক প্রশ্ন আসে এখান থেকে। আমি এক্স্যাক্টলি এই জিনিসটা আমার ভাই বোনদের যেন উপকার হয় এমন একটি ক্লাস নেওয়ার জন্য এখান থেকে কিন্তু খুবই কম পরিমাণ ক্লাস আপনি অনলাইনে পাবেন। স্যার 180 ডিগ্রি কিভাবে পাইলেন, এটা বুঝতে পারলেন না ভাইয়া? সেটা হচ্ছে যে একটি ত্রিভুজের একটি ত্রিভুজের একটি ত্রিভুজের একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে যদি বর্ধিত করি, আমরা জানি কি একটি সরল রেখা কত কোণ উৎপন্ন করে? একটি সরল রেখা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এখন এই সরলরেখা বরাবর যদি একটি আপনি রেখা টানেন বা বাহু টানেন, তাহলে এই কোণটি যদি 60 ডিগ্রি হয়, এই কোণটি কত ডিগ্রি হবে? এই কোণটি যদি 60 ডিগ্রি হয়, এই কোণটি কত ডিগ্রি হবে? দেখেই বলুন। যে টোটালটা হচ্ছে আমার 180 ডিগ্রি, এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। এই কোণটি যদি 60 ডিগ্রি হয়, এই কোণটি কত ডিগ্রি হবে? অর্থাৎ 180 থেকে যদি আমরা 60 বিয়োগ করি, এই কোণের মান আমরা পাই। ঠিক আছে, অর্থাৎ ত্রিভুজের যদি যে কোনো একটি কোণের পরিমাণ আমরা জানি, এই কোণের পরিমাণ যদি জানি তাহলে এই কোণটা আমরা বের করতে পারি কিভাবে? এটা তো একটা সরল রেখা, এই সরল রেখার এইখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আপনারা অ্যান্সার করেন।
আজকের কিন্তু এই যে সামান্তরিক কি জিনিস, রম্বস কি জিনিস, ট্রাপিজিয়াম কি জিনিস, আয়তক্ষেত্র কি জিনিস, এগুলো সব আমরা আজকের ক্লিয়ার হব, ক্রিস্টাল ক্লিয়ার। আজকের এই ক্লাসটি আমরা একেবারে ক্লিয়ার বিশ্লেষণ করে করে করব, যেন এই জ্যামিতির এই অঙ্কগুলা থেকে যদি আপনার প্রশ্ন আসে, আপনি প্রত্যেকটা প্রশ্ন আপনি বুঝে বুঝে অ্যান্সার করতে পারেন। জ্যামিতি খুবই সহজ জিনিস, যদি আপনি জাস্ট একটু বোঝার চেষ্টা করেন, ধরে ধরে প্রত্যেকটা জিনিস যদি আপনি ধরে ধরে অ্যান্সার করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। অনেকে অ্যান্সার করছে রম্বস, অনেকে অ্যান্সার করছে ট্রাপিজিয়াম, অনেকে অ্যান্সার করছে কি হবে বলেন, কি হবে এটা? যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান। কোন চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান? কোন চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান? আচ্ছা, আমরা একটু দেখি সামান্তরিক কি জিনিস। সামান্তরিকের বাহুগুলা সমান্তরাল, বিপরীত বাহুগুলো হচ্ছে সমান্তরাল, কিন্তু এই কোণগুলো সমকোণ নয়। অর্থাৎ সমকোণ হতে হলে আমার এভাবেই থাকতে হয়, 90 ডিগ্রি হতে হয়। তাহলে চিত্রটা কেমন সামান্তরিকের? সামান্তরিকের ক্ষেত্রে বাহুগুলো সমান্তরাল। এখন সমান্তরাল কাকে বলে? আপনি যদি সমান সমান অন্তরে, অর্থাৎ একটি বাহু যদি এমন হয় আর একটা বাহু এমনই হতে হবে, একটি বাহু যদি এমন হয় আর একটা বাহু অবশ্যই এমন হতে হবে, একটি বাহু যদি এমন হয় আর একটা বাহু এমনই হতে হবে, তাহলেই সেটাকে সমান্তরাল বলে। ক্লিয়ার? সমান্তরাল, সমান সমান অন্তর থাকবে এবং এই বাহুটা যেমন ভাবে থাকবে, এটা যদি খাড়া থাকে তাহলে অপরটি খাড়া থাকবে, এটা যদি একটু কাত থাকে তাহলে অপরটি অবশ্যই কাত থাকবে। অর্থাৎ সমান সমান অন্তরে আপনাকে রাখতে হবে। এটা যদি এমন হয় তাহলে এমন, এটা যদি এমন হয় তাহলে এমন, এটাকে বলে সমান্তরাল। ঠিক আছে? তাহলে সামান্তরিকের এই যে বিপরীত বাহু, এইটা যদি এ হয় এটা বি, এটা যদি এ হয় এটা বি, এটা সি, এটা ডি। অর্থাৎ সামান্তরিকের বিপরীত বাহুগুলা, এই যে সি বাহু সমান্তরাল হচ্ছে সি বাহু, সমান্তরাল হচ্ছে ডি বাহু। অর্থাৎ এই বাহু সমান্তরাল এই বাহু হবে, এই বাহু সমান্তরাল এই বাহু হবে, তাহলে সেটা সামান্তরিক। বিপরীত বাহুগুলা সমান্তরাল এবং এই কোণগুলো সমকোণ হবে না, কোণগুলো সমকোণ হবে না। অর্থাৎ 90 ডিগ্রি থেকে হয় কম হবে, না হলে বেশি হবে। দেখুন এটা যদি, এটা দেখেন 90 ডিগ্রি থেকে বেশি, 90 ডিগ্রি থেকে বেশি, আবার এটা 90 ডিগ্রি থেকে কম, তাহলেই সেটা হচ্ছে সামান্তরিক। কিন্তু সামান্তরিকের সাথে মিল আছে কার? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলা সমান্তরাল এবং সমান, এবং কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি। কোণগুলো হবে হচ্ছে 90 ডিগ্রি, এই কোণগুলো হবে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে কি আয়তক্ষেত্র এবং এই দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে কোণের, কোণের পার্থক্য এবং কর্ণ। আমরা যদি মিডিল বরাবর একটি কর্ণ দেই তাহলে হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণগুলো সমান, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে কর্ণগুলো সমান নয়। সামান্তরিকের ক্ষেত্রে কর্ণগুলো সমান নয়। এই যে এটা বড় হচ্ছে, এটা ছোট হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে কি কি পার্থক্য পাচ্ছি? কোণের পার্থক্য পাচ্ছি। সামান্তরিকের সাথে আয়তক্ষেত্রের পার্থক্য হচ্ছে কোণের সম্পর্ক, কর্ণের সম্পর্ক এবং সমান, বিপরীত বাহুগুলো সমান। এটা যদি এ হয় এটা হবে এ, অর্থাৎ এটা যদি 10 সেন্টিমিটার হয়ে থাকে এটা অবশ্যই 10 সেন্টিমিটার, এটা যদি 20 সেন্টিমিটার হয়ে থাকে এটা অবশ্যই 20 সেন্টিমিটার হবে। এটা আয়তক্ষেত্র। কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে বাহুগুলো অসমান কিন্তু সমান্তরাল। ঠিক আছে? ক্লিয়ার? প্রত্যেকটা ক্ষেত্রে সমান্তরাল হবে কিন্তু পরিমাণের ক্ষেত্রে ডিফারেন্স থাকবে, এবং আয়তক্ষেত্রের কোণগুলো হচ্ছে সমান 90 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম ভাইয়া? যে সামান্তরিক এবং আয়তক্ষেত্রটা আমরা ক্লিয়ার। এখন আমরা রম্বস ক্লিয়ার হব। রম্বস, রম্বসের দেখুন, রম্বসের সাথে আরেকটা সম্পর্ক আছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের কি আছে? যে বাহুগুলা সমান, বাহুগুলা হচ্ছে সমান এবং কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র এবং বাহুগুলো হচ্ছে সবগুলাই সমান, সবগুলাই সমান। এটা যদি 5 সেন্টিমিটার হয়ে থাকে এটাও 5 সেন্টিমিটার,
5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। অর্থাৎ প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান বর্গক্ষেত্র, এবং এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি। আবার যদি কর্ণ দেই, কর্ণ, এই কর্ণ দুইটা সমান, ক্লিয়ার। কিন্তু রম্বসের ক্ষেত্রে কি হচ্ছে, বাহুগুলো সমান, বাহুগুলা সমান, বাহুগুলা সমান, কিন্তু এই কোণগুলো 90 ডিগ্রি নয়, এই কোণগুলো 90 ডিগ্রি হবে না। অর্থাৎ একই রকম, এই সামান্তরিকের মতো, সামান্তরিকের মতো কোণগুলো 90 ডিগ্রি হবে না। অর্থাৎ এটা তখন এমন হতে পারে 120 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, এটা হচ্ছে, অর্থাৎ বিপরীত কোণগুলো সমান হবে, 120 ডিগ্রি এমন হবে। তাহলে এটা হচ্ছে রম্বস, বাহুগুলো সমান, প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান। এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটাও হবে 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, ক্লিয়ার। তাহলে রম্বসের সাথে সম্পর্ক হচ্ছে বর্গক্ষেত্রের, সামান্তরিকের সাথে সম্পর্ক হচ্ছে আয়তক্ষেত্রের, ঠিক আছে। সামান্তরিকের ক্ষেত্রে কি হচ্ছে, আমার কোণগুলো 90 ডিগ্রি হচ্ছে না, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমার কোণগুলো 90 ডিগ্রি হচ্ছে। বর্গক্ষেত্রের আমার কোণগুলো 90 ডিগ্রি হচ্ছে, আবার রম্বসের ক্ষেত্রে আমার কোণগুলো সমান নয়, ঠিক আছে। কিন্তু বাহুগুলো, উভয়ের বাহুগুলো সমান, বর্গক্ষেত্রেরও বাহু সমান, রম্বসেরও বাহু সমান, ক্লিয়ার। এখন আসেন ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে, ক্লিয়ার। এই চিত্রগুলা দিয়ে দেখে দেখে, বা এই চিত্র যদি আপনারা মনে রাখতে পারেন বা বুঝে বুঝে করেন, তাহলে কিন্তু আপনার ইনশাআল্লাহ পরীক্ষার হলে এখান থেকে যদি আপনার প্রশ্ন আসে, আপনি যে কোনো প্রশ্ন খুব দ্রুত অ্যান্সার করতে পারবেন। আমাদের সমস্যাটা এখানেই, আমরা এই চিত্রগুলা কিন্তু বুঝতে পারি না, ঠিক আছে। এখন ট্রাপিজিয়াম দেখুন, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, দুইটা বিপরীত, অর্থাৎ এক জোড়া বাহু হচ্ছে সমান্তরাল, সমান্তরাল, কিন্তু অপর বাহু সমান্তরাল নয়, অপর দুইটা বাহু সমান্তরাল নয়। এটা যদি এদিক হয়, তো এটা এমনও হতে পারে, এটা এমনও হতে পারে, এমনও হতে পারে। অর্থাৎ একটা যদি এমন হয়, অপরটি যে কোনো কিছু হতে পারে, এদিক হতে পারে, এদিক হতে পারে, এদিক হতে পারে, ঠিক আছে। অর্থাৎ এই এক জোড়া বাহু, অর্থাৎ এই দুইটা বাহুই হচ্ছে সমান্তরাল, কিন্তু অপর দুইটি সমান্তরাল নয়, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম, এটা হচ্ছে ট্রাপিজিয়াম, ক্লিয়ার। আশা করি এখন ইনশাআল্লাহ আপনাদের এই জিনিসগুলো ক্লিয়ার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এক জোড়া, এটা যদি এক জোড়া বাহু, কিন্তু বাহুগুলো সমান নয়, এই বাহু কিন্তু সমান নয়, এই বাহুটা এই পর্যন্ত, তো এই বাহুটা এই পর্যন্ত, তাহলে বাহুগুলো সমান না, কিন্তু এক জোড়া, এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল, কিন্তু অপর দুইটা হচ্ছে অসমান্তরাল, সমান্তরাল নয়, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম, ক্লিয়ার। আশা করি ইনশাআল্লাহ আপনারা এই জ্যামিতির যে এই জিনিসগুলো, টার্মগুলো ক্লিয়ার কিনা আপনারা একটু কমেন্টে জানান, দ্রুত জানান যে ক্লিয়ার স্যার। যা আজকের এই ক্লাস থেকে আমরা পানি 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 স্যারের মতো দিন ইসলাম স্যার আমাদের অসাধারণ ক্লাস নাই, কিন্তু দিন ইসলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ। উনি কিন্তু আপনাদের অসংখ্য ম্যাথ ক্লাস নিয়েছেন, গণিত ক্লাস নেই, মাল্টি ট্যালেন্ট একটা পার্সন, তাই না? অসাধারণ ক্লাস নেয়। জ্যামিতির মধ্যে দেখি সম্পর্ক, তার মানে সামথিং সামথিং, জ্যামিতির মধ্যে দেখি সম্পর্ক, তার মানে সামথিং সামথিং। ওকে জি, বুঝেছি অনেক ভালো করে। আশা করি আজকের এই ক্লাসের পর থেকে আপনাদের আর সমস্যা হবে না। এখন বলেন, এই প্রশ্নের অ্যান্সার এখন দেন, এখন এই প্রশ্নে অ্যান্সার দেন। আমি বোঝানোর চেষ্টা করছি, আজকে কিন্তু আপনাদের কথা দিছি যে এই ক্লাসগুলো যদি আপনি মনোযোগ দিয়ে করে থাকেন, বুঝে থাকেন, তাহলে কিন্তু আপনার আর সমস্যা নয়। তাহলে কি, বাহুগুলো সমান, সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাহলে রম্বস। অ্যান্সার রম্বস। ওকে, আমরা সামনে আগাই, অনেক আলোচনা করছি আমরা। এটা অ্যান্সার করেন, এখন এটা অ্যান্সার করেন। ক্লিয়ার? সামিয়া ইসলাম ক্লিয়ার? ওকে, সামিয়া ইসলাম ক্লিয়ার। এখন এই প্রশ্নে অ্যান্সার করেন, এই প্রশ্নে আপনার অ্যান্সার করেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো এবং প্রস্থ 20% কমানো হলো, ক্ষেত্রফল আয়তক্ষেত্র। আমাদের কি বলছে? আয়তক্ষেত্র। আমরা কিন্তু এখন আয়তক্ষেত্র জানি, সামান্তরিক জানি, রম্বস কি জিনিস জানি,
বর্গক্ষেত্র কি জিনিস জানি, ট্রাপিজিয়াম কি জিনিস সেটা কিন্তু আমরা জানি। আমরা একটু বুঝে বুঝে, যে রম্বস যার কোনো কি নাই, সমকোণগুলা ঠিক নাই, এদিক ওদিক, বা কোণগুলা ঠিক নাই, বাহুগুলো সমান। বৃষ্টি চক্রবর্তী ঠিক বলেছেন স্যার। আলহামদুলিল্লাহ, ওকে। তাহলে এই প্রশ্নে অ্যান্সার করেন বুঝে বুঝে, রম্বস। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, ওকে, ঠিক আছে। আপনার অসংখ্য ধন্যবাদ, আপনারা খুবই সুন্দর অ্যান্সার করছেন। আচ্ছা, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 20 গুণ বাড়ানো, 20% বাড়ানো হলো। ক্ষেত্রফল যা ছিল, দেখুন একটু সরি, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, একটা আয়তক্ষেত্র একটা আয়তক্ষেত্র একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা প্রস্থ, এটাও দৈর্ঘ্য। একটা আয়তক্ষেত্রের যদি এটা যদি দৈর্ঘ্য হয়, অপরটা অবশ্যই দৈর্ঘ্য, এবং এই বাহুটা যদি সমান হয়, এই বাহুটা যা হবে অপরটি সেটাই হবে, বিপরীত বাহুগুলো সমান, ঠিক আছে। এবং এটা যদি প্রস্থ হয়, অপরটা হচ্ছে প্রস্থ, প্রস্থ। এটা যদি বি হয়, এটা বি, তার মানে মান একই, ভ্যালু একই হবে, বিপরীত বাহুগুলা। আচ্ছা, এখন বলছে কি যে দৈর্ঘ্য 20% বাড়ানো হলো, এইখানে যা ছিল তার থেকে 20% বাড়াই দিল, প্রস্থ যা ছিল তার থেকে কমানো হলো, 20% কমানো হলো, তার মানে এটা কমানো হলো, প্রস্থ প্রস্থ যা ছিল কমে গেল, দৈর্ঘ্য বেড়ে গেল, প্রস্থ কমে গেল, এমন এমন হলো। তাহলে ক্ষেত্রফল কি হবে? আচ্ছা, তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা ধরুন 20% বাড়ানো হলো, তো পূর্বে ছিল, পূর্বে পূর্বে কত ছিল আমরা ধরে নিলাম, পূর্বে ছিল দৈর্ঘ্য, পূর্বে দৈর্ঘ্য দৈর্ঘ্য ছিল হচ্ছে 10, এটা আমরা ধরে নিলাম, যেহেতু আমাদের মান দেওয়া নাই, দৈর্ঘ্য কত সেটা বলা নাই, কিন্তু 20% বেড়ে গেছে এটা বলছে। তাহলে আমরা ধরে নিলাম পূর্বে দৈর্ঘ্য ছিল এবং প্রস্থ ছিল 10। তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হলো? দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে ক্ষেত্রফল কত? 100। পরে কি হলো, 10% যেহেতু আমার 20% যেহেতু আমার বেড়ে গেল, তাহলে 10-এর থেকে যদি আমার 20% বাড়ে তাহলে কত হয়? 12, অর্থাৎ 10 যোগ হচ্ছে 2 ইকুয়াল 12। এটা কি ক্লিয়ার? যদি আমার ক্ষেত্রফল ছিল, পূর্বে ছিল দৈর্ঘ্য ছিল 10, তাহলে 20% যদি বাড়ে, 100-তে যদি 20 বাড়ে, 10-এ কত বাড়বে? 100-তে যদি 20 বাড়ে, অর্থাৎ আগে ছিল ধরে নিলাম 100 পার্সেন্টেজ, এখন 20% বেড়ে গেল, তাহলে 120 হলো। এখন আগে ছিল 10, তাহলে 100 যদি আমার 20 বাড়ে, 10-এ কত বাড়বে? 10-এ আমার 2 বাড়বে, 12। তাহলে প্রস্থ আমার কি হলো? 10% কমে গেল, সরি 20% কমে গেল। তাহলে আগে ছিল প্রস্থ কত? 10%, 10, এখন আমার 8, তার মানে হচ্ছে আমার 10-এর থেকে 2 কমে গেল, 2 কমে গেল, এটা 8 হলো। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল 8 বারান 96। ক্লিয়ার কি? এই অঙ্কটা আপনারা ক্লিয়ার কি? খুবই সহজ, কিন্তু যে দৈর্ঘ্য 20% বেড়ে গেল, আমি ধরে নিছি যে আমার পূর্বে দৈর্ঘ্য ছিল 10, তাহলে 20% বেড়ে যাওয়াতে 100-তে 20 বাড়লো, তাহলে 10-এ কত বাড়বে? 2। আচ্ছা, আবার 2 হলো, অর্থাৎ 12 হয়ে গেল। আমার প্রস্থ আগে ছিল 10, তাহলে 20% কমে গেল, তাহলে 100-তে যদি 20 কমে, তাহলে 10-এ কত কমবে? 2 কমবে। ওকে, তাহলে আমার 8 হলো, 10-এর থেকে 2 কমে, তাহলে এই যে আমার দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। তাহলে বর্তমান ক্ষেত্রফল আমার কত আছে? 96। তাহলে আমার কত কমে গেছে? এই যে 100 - 96 ইকুয়াল 4%। 4% কমে যায়। ক্লিয়ার কি? এটা এখান থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এ ধরনের কোশ্চেন থেকে যদি আপনার কোশ্চেন আসে, তাহলে আমরা পারবো কি? এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারির জন্য।
ওকে, তাহলে আমরা সামনে আগাই। এটা আপনি অ্যান্সার করেন। একটু আগে কিন্তু আমরা এই আলোচনা করে আসছি, একটু আগে কিন্তু আমরা এটা বিশ্লেষণ করে আমরা অ্যান্সার করে আসছি। এটা আপনি অ্যান্সার করেন। ওকে, এটা অ্যান্সার করেন। ক্লিয়ার স্যার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমরা এটা অ্যান্সার করি, এটা অ্যান্সার করি, এটা অ্যান্সার করি। এমডি কাবির হুসাইন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। সুজন স্যার, কে আর সুজন, ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমরা এটা অ্যান্সার করি। এখানে কি বলছে যে এ বি সি ডি চতুর্ভুজের এ বি এটাকে সমান্তরাল বলে, এটা সমান্তরাল। এ বি সমান্তরাল সিডি, এসি ইকুয়াল বিডি হলে এ কোণ 90 ডিগ্রি হলে সঠিক চতুর্ভুজ কোনটি হবে? সঠিক চতুর্ভুজ কোনটি হবে? সঠিক চতুর্ভুজ কোনটি হবে? ওকে, আমরা এটা বোঝার চেষ্টা করি যে এ বি সিডি অর্থাৎ এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এ বি সমান্তরাল অর্থাৎ এই দুইটা সমান্তরাল, এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল। এ বি সমান্তরাল সিডি, এই দুইটা বাহু সমান্তরাল। এ বি সমান্তরাল সিডি, এই দুইটা বাহু আমার সমান্তরাল। এসি অর্থাৎ এইখান থেকে আমি যদি কর্ণ দেই তাহলে এসি, এই যে কর্ণ ইকুয়াল হচ্ছে বিডি, এই কর্ণ দুইটা হচ্ছে সমান। একটু আগে কিন্তু আমরা আলোচনা করে আসছি যে কোন চতুর্ভুজের যদি বিপরীত বাহু সমান্তরাল হয় এবং এই যে কোণ 90 ডিগ্রি 90 ডিগ্রি হয়, কোণ যদি 90 ডিগ্রি হয়, এ কোণ 90 ডিগ্রি হয়, যে কোনো একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তখন সেটাকে আমাদের কি বলে? আয়তক্ষেত্র। ঠিক আছে, ক্লিয়ার? আয়তক্ষেত্র। ফাহমিদা ফারজানা, ফাহমিদা অ্যান্সার করছে যে আয়তক্ষেত্র। ওকে, আপনারা তো সবাই অ্যান্সার করছেন, আপনারা তো খুবই পারেন, আপনারা তো এখন ক্লিয়ার। সাবরিনা অ্যান্সার করছে, ক্লিয়ার। ওকে, আয়তক্ষেত্র। অসংখ্য ধন্যবাদ আপনাদের। তাহলে আমরা সামনে আগাই। ওকে, আচ্ছা, একটি চতুর্ভুজের তিনটি কোণের সমষ্টি 280 ডিগ্রি, চতুর্থ কোণটির মান কত? বলেন, এটা একেবারে সহজ, খুব সহজ। এটা আপনি অ্যান্সার করেন। এগুলা কিন্তু এই যে দেখেন প্রাইমারিতে আসছে, সবগুলা কোশ্চেনই কিন্তু প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে যদি আপনি বুঝে বুঝে করে থাকেন, যদি কোশ্চেন একটু ঘুরিয়ে পিছিয়ে আসে আপনি অ্যান্সার করতে পারবেন। শীতে হাত ফ্রিজ হয়ে যাচ্ছে, করতে পারি না, ফ্রিজ টাইপ করতে পারি না। ওকে, আপনারা এটা অ্যান্সার করেন। একটি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি, তার মানে একটি চতুর্ভুজ, আমরা জানি চতুর্ভুজের এই 4টি কোণের সমষ্টি কত? সমকোণ। 4টা কোণ 90 ডিগ্রি, 4টা কোণ 90 ডিগ্রি, 4টা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 3টি কোণের পরিমাণ বলে দিছে। এখন 3টা কোণের, সরি, 3টি কোণের পরিমাণ কত দেওয়া আছে? এই 3টা কোণের পরিমাণ সমষ্টি 280 ডিগ্রি। তাহলে একটি চতুর্ভুজের 4টি কোণ কত সমকোণ? 4টি কোণ, 4টি কোণ 2 সমকোণ, 2 সমকোণ। এভাবে আনসার আসতে পারে যে একটি চতুর্ভুজের যে 4টা কোণ আছে কত সমকোণ? 2 সমকোণ, অর্থাৎ 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এখন 360 ডিগ্রি থেকে যদি 280 ডিগ্রি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা চতুর্থ কোণের মানটা পাবো। তাহলে 80 ডিগ্রি, 360 ডিগ্রি থেকে 280 বিয়োগ করলে আমরা চতুর্থ কোণের মান পাবো। চতুর্থ কোণের মান পাবো 80 ডিগ্রি। আপনারা অনেকে অ্যান্সার করছেন, অসংখ্য ধন্যবাদ। ওকে, আমরা সামনে যাই।
সামনে যাই। এই প্রশ্ন আপনারা অ্যান্সার করেন, এই প্রশ্নটা আপনারা অ্যান্সার করেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ, প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারির জন্য। আজকের ক্লাস থেকে আশা করি এই কোশ্চেনগুলো যদি আপনারা বুঝে বুঝে করেন, এইখান থেকে আপনারা 150-200 বা 200-300 কোশ্চেনের যে সলভ আপনারা নিজেরাই করতে পারবেন, ঠিক আছে? এবং এখান থেকে কিন্তু প্রাইমারিতে কোশ্চেন আসবেই, এবং আপনারাও ভালোভাবেই জানেন যে এখান থেকে কিন্তু প্রাইমারিতে কোশ্চেন আসে। এখান থেকে প্রাইমারিতে প্রচুর কোশ্চেন আসে। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি বা 2 সমকোণ। অসংখ্য ধন্যবাদ। ওকে, এটা আপনারা অ্যান্সার করেন। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7.5 ফুট হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? আমরা এখান থেকে একটু বিশ্লেষণ করি। একটি বর্গক্ষেত্র, আমরা অনেকগুলো সূত্র কিন্তু এখানে মুখস্থ করি, আমরা কোনো সূত্র মুখস্থ করব না, আমরা একটু বুঝে বুঝে করার চেষ্টা করি। একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান, প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান। এটা যদি এ হয়, এটা এ, এটা এ। এখন বলছে কর্ণ, এই যে একটা কর্ণ, কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্য কত হবে? আপনারা কে বলতে পারবেন এই কর্ণের দৈর্ঘ্য কত হবে? এই কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্য কত হবে? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা কিন্তু পিথাগোরাসের একটা সূত্র জানি যে ত্রিভুজের যদি একটি কোণ 90 ডিগ্রি হয় তাহলে সেটা হচ্ছে সমকোণ, সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ, অতিভুজ। এটা যদি ভূমি হয়, এটা লম্ব, এটা লম্ব, তাহলে আমরা এই ত্রিভুজের সাথে যদি এই ত্রিভুজটা কল্পনা করি, এখন এই কর্ণের দৈর্ঘ্য কত হবে? এখানে কিন্তু আমরা সূত্র মুখস্থ করি। তাহলে আমরা এই যে কর্ণের দৈর্ঘ্য অতিভুজ স্কয়ার, এটা পিথাগোরাসের সূত্র অনুসারে এটা যদি 90 ডিগ্রি হয় তো এটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই কর্ণের দৈর্ঘ্যটা আমরা মুখস্থ করি। এখন আমরা একটু দেখি যে কর্ণ, এই যে কর্ণ স্কয়ার সমান সমান, অর্থাৎ এই অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস এই লম্ব স্কয়ার, এই লম্ব স্কয়ার। কোন সূত্র থেকে? পিথাগোরাসের সূত্র অনুসারে কিন্তু আমরা জানলাম। তাহলে কর্ণ সমান সমান এ স্কয়ার আর এ স্কয়ার যোগ করলে কত হয়? 2a স্কয়ার, এবং এই যে কর্ণ স্কয়ার, তাহলে কর্ণ দৈর্ঘ্য সমান সমান কি হবে? এ স্কয়ার আছে, এ সাইডে এসে রুট হয়ে যায়, তাহলে 2a স্কয়ার। এখন যদি এই রুট আর স্কয়ার কেটে যায় তাহলে √2a, অর্থাৎ এই সূত্রটা কিন্তু আমরা মুখস্থ করি যে কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। এটা কিভাবে আসে? এই যে কর্ণের দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান। এটা যদি এ হয়, এটা এ, তাহলে আমরা জানি কি এই যে কর্ণের দৈর্ঘ্য, কর্ণ অতিভুজ স্কয়ার, এটা অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার। তাহলে এটা যদি এ হয়, এটা এ, কারণ প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান। তাহলে এ স্কয়ার প্লাস এ স্কয়ার, এই যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে 2a স্কয়ার। 2a স্কয়ার বলতে অর্থাৎ এই দুইটা যোগ করলাম, এটা এ স্কয়ার, এটা এ স্কয়ার, তাহলে 2a স্কয়ার। এরপরে হচ্ছে কর্ণ, কর্ণের উপরে স্কয়ার, যেহেতু এটা অতিভুজ, তাহলে স্কয়ার এই সাইডে এসে রুট হয়, তাহলে কর্ণ সমান সমান আমরা কি পাই? √2a। যেহেতু আমার √2টাকে আর রুট করা যায় না, তাহলে √2 স্কয়ার আর রুট কেটে যায়, তাহলে √2a। আমরা কি এটা ভুলবো? আর আমরা কর্ণ কিভাবে বের করতে হয়, একটি বর্গক্ষেত্রের কর্ণ কিভাবে বের করতে হয়, এটা কিন্তু আমরা দেখে নিলাম। ওকে, এভাবেই কিন্তু আমরা সূত্রগুলো বোঝার চেষ্টা করব, তাহলে আমরা সূত্রগুলো আর ভুলবো না কখনো। আচ্ছা, এখন কর্ণের দৈর্ঘ্য, ক্ষেত্রফল। তাহলে যেহেতু বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গ ক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান হচ্ছে বাহু গুণ বাহু, তাহলে এ স্কয়ার, এ স্কয়ার। কিন্তু আবার বলছে কি কর্ণের দৈর্ঘ্য, আমরা একটু আগে বের করে আসছি যে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য
সমান সমান কি 2√2a। ঠিক আছে, ওকে। এখন আমার কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে 7.5 সমান সমান √2a ইকুয়াল a সমান সমান এই যে আমার বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। আমার তো বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, তাহলে a সমান সমান এই √2 যদি ডান থেকে বামে চলে আসে তখন 7.5/√2। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। আমরা চাইছি কি যে ক্ষেত্রফলের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত। তাহলে আমার ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। আমার বাহুর মান দেওয়া ছিল না, কিন্তু কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল। এখন আমরা কি পেলাম, এই যে আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করে আনলাম। এখন যদি আমরা বাহুর মানটা বসাই 7.5 বাই হচ্ছে √2 তার স্কয়ার সমান সমান 27×56 5×5=25। আর স্কয়ারের রুট কেটে গেলে আমার 2 থাকে। এটাকে যদি আমরা কাটাকাটি করি, এটাকে যদি কাটাকাটি করি তাহলে 2 দুগুণ 4, 2 দুগুণ 4 16, 8 দুগুণ 16, 2 1 2, 2 দুগুণ 4, এই যে 28.125 এরকম একটা অ্যান্সার আসবে। এখন আপনারা এখান থেকে একটু শর্টকাট, আমরা শর্টকাট টেকনিক শিখব, শর্টকাট টেকনিক আমরা শিখব। এই যে আমরা 7.5 কে আমরা কিভাবে স্কয়ার করলাম, এখানে 56 বসিয়ে দিছি, এটা আমরা কিভাবে হয় সেটা একটু দেখি। আচ্ছা, এটা একটু দেখি, একটু মনোযোগ দেব। আজকের এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দেব আমরা সবাই। আচ্ছা, যদি কোনো ভগ্নাংশ অর্থাৎ এই যে 7.5, 8.5, 9.5 এভাবে যদি আমরা স্কয়ার নির্ণয় করি, এগুলোর আমরা যদি বর্গ বের করি, এভাবে যদি কোনো কিছুর বর্গ যদি আমরা বের করতে চাই, এভাবে যদি বর্গ, তাহলে কিভাবে বের করব? খুব শর্টকাট, খুব সহজে আমরা কিভাবে, এই যে 7.5 মানে 7 এবং 8 এর মধ্যবর্তী কোন একটা সংখ্যা, তাহলে 7.5 যদি হয় 7 এবং 8 এর মধ্যবর্তী একটা সংখ্যা, তাহলে আমরা পরবর্তী সংখ্যার সাথে এটা গুণ করব। 7 আছে তাহলে 8 এর সাথে 27 56 দশমিক, এই যে 5 আছে এটাকে আমরা আবারও গুণ করব, 5×5=25, তাহলে 25। পরেরটা কি হবে, 8.5, এটা 8 এবং 9 এর মিডলবর্তী একটা সংখ্যা, তাহলে 8×9=72, অর্থাৎ 8 এবং 9 এর সাথে আমরা গুণ করব, 8×9=72 দশমিক, এইখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যা আবার ওই সংখ্যার সাথে আমরা গুণ করব, তাহলে 5×5=25। 9, এখানে 9 আছে তাহলে 9.10, তাহলে পরবর্তী পূর্ণ সংখ্যার সাথে আমরা গুণ করব, 9 এবং 10, 9×10=90, 90 এবং এর 5×5=25। ক্লিয়ার? এই যে আমরা যে ভগ্নাংশ যে সূত্রগুলো দিয়ে আমরা খুব সহজেই শর্টকাটে কিন্তু এভাবে আমরা অ্যান্সার বের করতে পারি, ক্যালকুলেশন করতে পারি। অসংখ্য ধন্যবাদ ঝুমুর মন্ডল আপু, আপনি যে সুন্দর করে বুঝিয়ে দেন, না পারার কিছুই নাই। ইয়েস, আমি চেষ্টা করি আপনাদেরকে এই জিনিসগুলা, অনেকে আছে অনেক ভালো পারে, কিন্তু আমি এটা আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর জন্য চেষ্টা করি, প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি করে। তাহলে এটা কি ক্লিয়ার? যখন আমরা কোনো ভগ্নাংশ মান বের করব, তখন এই যে 7.5 তার স্কয়ার কত হবে, এর পরবর্তী সংখ্যার সাথে আমরা গুণ করব, 7 8 এর সাথে গুণ, 8 9 এর সাথে গুণ, 9 10 এর সাথে গুণ। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যদি এটা বুঝে থাকি, পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। এটা আপনি অ্যান্সার করেন। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? স্যার, আমরা যারা টিউটোরিয়াল পেজে ভর্তি আছি তাদের কেন শর্ট সাজেশন দিবেন না প্রাইমারির জন্য? হ্যাঁ, আপনাদেরকে শর্ট সাজেশন দেব ইনশাআল্লাহ।
এটা আপনি অ্যান্সার করেন, খুব সহজ। আপনারা একটু বুঝে বুঝে প্রত্যেকটা টার্ম আমরা বুঝে বুঝে, এই যে সমদ্বিবাহু মানে কি, দুই বাহু সমান, সমকোণী মানে হচ্ছে কি 90 ডিগ্রি, যার একটি কোণ 90 ডিগ্রি, ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এইখানে আমার যে টার্মগুলো বলে দিচ্ছে যে সমদ্বিবাহু আর সমকোণী, তাহলে একটি কোণ হচ্ছে সমকোণী হবে এবং দুইটা বাহু হচ্ছে, এই যে একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি হবে, সমদ্বিবাহু, তার মানে দুই বাহু সমান, অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে অতিভুজের দৈর্ঘ্য 12 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি কি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন আমার ভূমি আর উচ্চতা দেওয়া নাই, কিন্তু বলে দিচ্ছে কি যে সমদ্বিবাহু, তাহলে একটি যদি এ হয় অপরটি অবশ্যই এ, আমরা ধরে নেই, বা এটা যদি এক্স হয় এটাও এক্স, এটা যদি ক হয় অপরটি ক, কারণ সমদ্বিবাহু দুইটা বাহুই হচ্ছে সমান। তাহলে আমার কি বাহু, এই যে ত্রিভুজের হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি ভূমি হয়, ভূমি, এটা হচ্ছে উচ্চতা, এটা উচ্চতা। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে এ গুণ এ অর্থাৎ এ স্কয়ার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন এর মানটা বের করব। তাহলে আমরা জানি কি পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, আমার অতিভুজ কত দেওয়া আছে 12, তার স্কয়ার, লম্ব আমার কত আছে এ আছে, তাহলে তার স্কয়ার, প্লাস হচ্ছে ভূমি কত আছে এ, তার স্কয়ার, যেহেতু আমরা এটা ধরে নিছি। ঠিক আছে, ওকে। তাহলে আমার সমান সমান এ স্কয়ার আর এ স্কয়ার মানে হচ্ছে 2a স্কয়ার, 2a স্কয়ার সমান সমান 12, 12 গুণ 12, 12 স্কয়ার মানে 100, 12 বারাং 144। তাহলে এ স্কয়ার সমান সমান, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হচ্ছে, 7 দুগুণ 14, 2 দুগুণ 4, 72 হচ্ছে। তাহলে আমার এর মান, অর্থাৎ এর এ স্কয়ারের মান আমার কত বের হলো 72। যেহেতু আমার এ স্কয়ারটা এখানে বসাই দিলেই কিন্তু আমি ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি, আমার সরাসরি আর এটা রুট করার প্রয়োজন নাই। তাহলে হাফ ইন্টু এ স্কয়ারের মান আছে কত 72 সমান সমান, এটাকে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি 3 দুগুণ 6, 3 4 12 অর্থাৎ 34, সরি 3 দুগুণ 6, 3 দুগুণ 6 12, 6 দুগুণ 12 36। তাহলে আমার অ্যান্সার কত বের হলো 36। ক্লিয়ার? এটা কি আপনার ক্লিয়ার যে একটি সমদ্বিবাহু, এই সমদ্বিবাহু দুইটা বাহুই হচ্ছে সমান, অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে, আমার অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে, এবং যেহেতু আমার বলছে সমকোণী, আমি সমকোণী, তাহলে সমকোণী ত্রিভুজ যখনই হবে তখন আমরা কি পিথাগোরাসের যে সূত্র আছে সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ আমার অতিভুজ দেওয়া আছে, তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আমরা ধরে নিছি যে উচ্চতা এ, আর যেহেতু সমদ্বিবাহু দুই বাহুই হচ্ছে সমান, এটা যদি এক্স হয় এটাও এক্স, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যেহেতু আমার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তার মানে এ স্কয়ার, আমরা এ স্কয়ার মানটা বের করে আনছি। তাহলে এ স্কয়ার মানটা এখানে বসাই দিয়ে আমরা কাটাকাটি করে আমরা ক্ষেত্রফলটা বের করে পেলাম। তাহলে প্রশ্নের অ্যান্সার হচ্ছে 36। ক্লিয়ার? ওকে, এটা ক্লিয়ার হলে আমরা সামনে আগাই। আপনারা এটা অ্যান্সার করেন। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? এটা আপনি অ্যান্সার করেন, খুব সহজ এটা। খোরশেদ আলম ভাইয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি স্যার, ওকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এটা আপনি অ্যান্সার করেন। সবগুলো সাবজেক্ট রিভাইজ করাতে বলেন স্যারকে। ওকে,
আপনারা এটা অ্যান্সার করেন। এইখান থেকে কিন্তু আপনাদের 2-1 মার্ক বা 2-3 মার্কও আপনাদের কমন আসতে পারে। কেন? এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে, জ্যামিতির এই পার্ট থেকে আপনার প্রশ্ন আসবেই। একটু দ্রুত করান স্যার। ওকে, ঠিক আছে, এইখান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে। একটি সমদ্বিবাহু, তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার। তাহলে একইভাবে একটি সমদ্বিবাহু সমকোণী একটি বাহুর দৈর্ঘ্য কত? 5 মিটার। 5 মিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? তাহলে একটি বাহু যদি 5 মিটার হয়, অপর বাহুটি অবশ্যই 5 মিটার। যেহেতু আমার সমদ্বিবাহু, এই অতিভুজটা আমার বের করতে বলছে। অতিভুজটা আমার কি হবে? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ আমার বের করতে বলছে, আমি এটা রেখে দিই। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব আমার কত আছে? 5 তার স্কয়ার, ভূমি কত আছে? 5 তার স্কয়ার, 5 × 5 = 25 প্লাস হচ্ছে 5 × 5 = 25। অতিভুজ স্কয়ার সমান সমান 25 25 50। এখন যেহেতু আমার অতিভুজ চাইছে, তাহলে অতিভুজ স্কয়ার ছিল, এটা যদি এই সাইডে রুট হয়ে যায় 50। এখন 50কে আমরা কিভাবে লিখতে পারি? 2 × 25, 25 × 2 = 50। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, 25কে যদি আমরা রুট করি 5 × 5 = 25, তাহলে 5√2 অ্যান্সার। 5√2 অ্যান্সার। ক্লিয়ার কি সবাই? আমরা সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমরা সামনের এই কোশ্চেন আমরা অ্যান্সার করে দেই। এই কোশ্চেনে অ্যান্সার করে দিই আমরা সবাই। এই কোশ্চেনে অ্যান্সার করি। কোন সমকোণী ত্রিভুজের কোণ দ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? আপনারা এটা অ্যান্সার করেন। কোন সমকোণী ত্রিভুজের কোণ দ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত হবে? এটা অ্যান্সার করেন। 10 নাম্বার দিয়ে আপনারা অ্যান্সার করে দেন যে 10-এর ক হবে, 10-এর খ হবে, এভাবে অ্যান্সার করেন। এটা অ্যান্সার করে দেন। কি হবে? 10-এর কি হবে? ঝুমুর মন্ডল ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এটা অ্যান্সার কি হবে? ওকে, আমরা একটু দেখি, এটা আমরা অ্যান্সার করার চেষ্টা করি। সমকোণী, এই জিনিসগুলো কিন্তু আমরা প্রত্যেকটা কোশ্চেন বোঝার চেষ্টা করব। সমকোণী, তাহলে সমকোণ, একটি কোণের সমকোণ হবে ত্রিভুজের কোণ দ্বয়ের পার্থক্য। তাহলে একটি সমকোণী, এই সমকোণ মানেই হচ্ছে আমার একটি কোণ 90 ডিগ্রি, কিন্তু অপর দুইটি কোণের পার্থক্য হচ্ছে আমার 6 ডিগ্রি। 6 ডিগ্রি। তাহলে আমরা একটিকে আমরা একটু ধরে নেই, আমরা একটু বেসিক নিয়মে করি, তারপর আমরা শর্টকাটটা দেখব। একটি কোণ যদি x হয়, অপরটি হচ্ছে x মাইনাস হচ্ছে 6, ঠিক আছে? যেহেতু আমার পার্থক্য, একটি কোণ যদি x হয়, অপরটি অবশ্যই আমার x মাইনাস 6, অপরটি থেকে x এর থেকে বিয়োগ হবে। তাহলে আমরা জানি একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, এই দুই কোণের সমষ্টি কত হবে? অবশ্যই 90 ডিগ্রি, তাই না? এই দুই কোণের সমষ্টি কত হবে? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, অপরটি অবশ্যই 90 ডিগ্রি। তাহলে আমরা এই সমষ্টি, যে দুইটা কোণ আমরা যোগ করি, x প্লাস x মাইনাস 6 ইকুয়াল 90 ডিগ্রি। যেহেতু এই দুই কোণের সমষ্টি হচ্ছে আমার 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা 2x ইকুয়াল, এই মাইনাস 6 যদি ডান সাইডে চলে যায় তাহলে প্লাস হয়ে যায় 96। x সমান সমান
96 কে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি, ভাগ করি, তাহলে কত হয়? 4 দুগুণ 8, 4, 8 দুগুণ 16, অর্থাৎ 48। আমার একটি কোণ, এই কোণটা যদি আমার 48 হয়, অপরটা কত হবে? তাহলে একটি কোণ হচ্ছে আমার কত বের হলো, যে এটা হচ্ছে আমার 48, আর অপরটি আমার যেহেতু 48 থেকে 6 বাদ, তাহলে 48 থেকে 6 বাদ দিলে আমি কত পাচ্ছি? 2, 42। ক্লিয়ার কি? এই প্রশ্ন আপনার ক্লিয়ার? একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, অপর দুইটি কোণ অবশ্যই 90 ডিগ্রি। তো এই দুইটা কোণের সমষ্টি আমরা 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমার এক্স এর মান বের হওয়া মানে হচ্ছে একটি কোণের মান বের হওয়া। তো যেহেতু বলছে আমার পার্থক্য, তাহলে একটি কোণ থেকে যদি 6 বিয়োগ করি, তাহলে আমরা অপর কোণটির মান পাচ্ছি। এখন এই দুইটার পার্থক্য হচ্ছে আমার 6 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা আরো একটা অন্যভাবে বোঝার চেষ্টা করি। এটাকে আমরা অন্যভাবে বোঝার চেষ্টা করি, একটু শর্টকাট ওয়েতে। যদি ক্যালকুলেশন যদি আমরা না করি, তখন আমরা এভাবে করার চেষ্টা করি। আচ্ছা, এখন বলছি কি আমার একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, অপর দুইটি কোণ অবশ্যই 90 ডিগ্রি। এখন এটাকে যদি আমরা 45 কল্পনা করি, আর এটাকে যদি আমরা 45 কল্পনা করি, এখন এইটার সাথে যদি আপনি 3 যোগ করে দেন, আর এটার থেকে যদি আপনি 3 বিয়োগ করে দেন, তাহলে কিন্তু আমাদের 6 ডিফারেন্স হয়। যেহেতু আমার দুইটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, দুই কোণের সমষ্টি, তাহলে একটিকে আমরা 45 ধরলাম, আর একটাকে 45 ধরলাম। এখন যেহেতু আমার বলছে যে 6 ডিগ্রির ডিফারেন্স, তাহলে একটির সাথে আমরা 3 যোগ করে দিলাম, তাহলে কত হলো? 48। আর অপরটার থেকে আমরা 3 বিয়োগ করে দিলাম, তাহলে 6 ডিফারেন্স হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় স্যাররা? ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? সবাই যদি ক্লিয়ার হই এটা, তাহলে আমরা একটু ক্লিয়ার জানাই যে জি স্যার ক্লিয়ার। উম্মে রেবেকা আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, অসংখ্য ধন্যবাদ আপু। একবার মাইনাস আরেকবার প্লাস না করে এবারে যোগ করে 2 বিয়োগ করলেই দ্রুত হবে। হ্যাঁ, এই যে সেই নিয়মটা তো দেখিয়ে দিলাম আপনাদেরকে, শর্টকাটটাও আমি দেখিয়ে দিলাম। তাহলে আমরা সামনে আগাই। এটা আপনার অ্যান্সার করে। এই যে আপনাদের সব থেকে যে ঝামেলাযুক্ত জিনিস, একটা কোশ্চেন যে একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান, কোনটির মান কত? এই প্রশ্নে অ্যান্সার করেন আপনারা। এইখানে কিন্তু আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পূরক কোণ এবং সম্পূরক কোণ নিয়ে আমাদের সমস্যা হয়। আমরা একটু বোঝার চেষ্টা করি, কোনটা আগে বুঝি। আপনার ম্যাথের অ্যান্সার করতে থাকেন, আমরা একটু বিশ্লেষণ করি। আমরা একটি হচ্ছে পূরক কোণ, পূরক কোণ, আর একটা হচ্ছে সম্পূরক কোণ। সম্পূরক কোণ, সম্পূরক কোণ, সম্পূরক কোণ যদি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে। যদি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, আর এইখানে হচ্ছে আমার দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। এটা আমরা কিভাবে শর্টকাটে মুখস্থ বোঝার চেষ্টা করব। দেখুন, পূরকটা হচ্ছে শব্দটা ছোট, আর সম্পূরকটা হচ্ছে শব্দটা বড়। যখন ছোট হবে তখন হচ্ছে পূরক কোণ, যখন বড় হবে তখন সেটা হচ্ছে সম্পূরক কোণ। ক্লিয়ার? যেহেতু শব্দটা বড়, তাহলে বড় মান, তাহলে 180 ডিগ্রি। অর্থাৎ এই যে একটি সরল কোণ, একটি কোণ, দুইটি কোণের মান যদি সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তখন একটিকে অপরটির পূরক কোণ বলে। ক্লিয়ার? ওকে, এখন আমরা
প্রশ্ন সলভ করি। এখানে কি বলছে যে আমার পূরক কোণের মান বলছে, তাহলে দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে পূরক কোণের মানের অর্ধেকের সমান, একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে আমরা ধরলাম পূরক কোণটি যদি এক্স হয়, তাহলে কোণটি, এই যে কোণটি কি হবে, পূরক কোণের অর্ধেকের সমান, এটা হচ্ছে পূরক কোণ, তাহলে এটা কি হবে x/2, যেহেতু অর্ধেকের সমান। ঠিক আছে, এখন এই দুইটা কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে দুইটা কোণের সমষ্টি কত, x/2 = 90 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু আমার বলছে কি যে কোণটি, এই যে এটা হচ্ছে কোণ আর এটা হচ্ছে পূরক কোণ, এই কোণের পূরক কোণ হচ্ছে এটা, তাহলে কোণের মান কত হবে তার পূরক কোণের। এখন পূরক কোণ যদি x হয়, তাহলে x এর অর্ধেক, যেহেতু আমার বলছে অর্ধেক। ক্লিয়ার? ওকে, তাহলে এটা আমরা যদি যোগ করি, এখানে আমরা লসাগু করি, তাহলে 2x প্লাস হচ্ছে x = 90 সমান 3x = 9 × 18 180, x = 180 ভাগ হচ্ছে 3 6 18, অর্থাৎ 60 ডিগ্রি আমার কি বের হলো, এখান থেকে পূরক কোণটা বের হলো, এটা হচ্ছে পূরক কোণ। তাহলে কোণটি কত হবে, 60 ভাগ হচ্ছে 2 অর্থাৎ 30। ক্লিয়ার কি? আমরা শর্টকাটটা দেখব, আমরা অপশন থেকেও এই মানটা আমরা বের করতে পারবো, কিন্তু এটা আমরা বোঝার চেষ্টা করি যে কি বলছে যে একটি কোণের মান তার পূরক কোণের অর্ধেকের সমান। তাহলে আমরা কি জানি, দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু নির্দিষ্ট যে দুইটার এই টোটাল কোণটাকে কিন্তু পূরক কোণ বলে না, যে একটিকে অপরটির পূরক কোণ বলে। ঠিক আছে, তাহলে কোণটির মান তার পূরক কোণের অর্ধেকের সমান। ক্লিয়ার? পানি স্যার। ওকে, এখন আমরা অপশন থেকে বোঝার চেষ্টা করি, এটা একটু বোঝার চেষ্টা করি অপশন থেকে। আচ্ছা, আমরা জানি কি দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে কত আছে, 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে, 30 ডিগ্রি। এখন এটাকে যদি আমরা অর্ধেক করি, এইখানে কিন্তু আমার কোণের মান চাইছে কি, কোণের মান, পূরক কোণের নয়, তাহলে এখানে আমার কোণের মানটা এখানে কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখানে কি দেওয়া থাকবে ভাইয়া অপশনে, যে আমার কোণের মান। এখন এই 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত, 30 ডিগ্রি। এখন এই পূরক কোণকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কি এই মানটা পাচ্ছি? না, এটা আমরা পাচ্ছি না, যেহেতু 30কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 15 হয়। আমার অপশনে কি 15 আছে? না। আচ্ছা, 45 ডিগ্রি পূরক কোণ কত হবে, 45 ডিগ্রি, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এই মানটা কি এখানে আছে? না। আচ্ছা, 30 ডিগ্রির পূরক কোণ কত হবে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি, 30, অর্থাৎ অপশনে দেখেন আমার 30 আছে। ক্লিয়ার? এই নিয়মটা কি আপনার ক্লিয়ার? স্যার এই অঙ্ক মুখস্থ ছিল তাই বলতে পারছিলাম, কিন্তু এত ঝামেলা কেন? এখন তো ক্লিয়ার। দেখুন, দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে। দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। সম্পূরক যেহেতু বড় 180 ডিগ্রি। এখন আমরা এই অপশন থেকে বোঝার চেষ্টা করি, 60 ডিগ্রির পূরক কোণ কত, যেহেতু দুইটার সমষ্টি 90 ডিগ্রি, তো 60 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন আমার অঙ্কে কি বলছে যে এই পূরক কোণকে যদি অর্ধেক করি তাহলে কোণটি তার সমান হবে। এখন এটার পূরক কোণ হচ্ছে 30, এটাকে যদি আমরা অর্ধেক করি 15 পাচ্ছি। এইখানে কি অপশনে 15 আছে? নাই। 45-এর অর্ধেক যা হয় এখানে আমার কিন্তু নাই। 30-এর পূরক কোণ 60, এই 60কে আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা 30 পাচ্ছি, কোণটি পাচ্ছি। তার মানে আমার গয়ই আনসার। ক্লিয়ার? আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদেরকে। ওকে, ক্লিয়ার?
এখন কি ক্লিয়ার সবাই? এখন যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি আমরা একটু কমেন্টে জানাই যে স্যার ক্লিয়ার। 11 নম্বর প্রশ্নের অ্যান্সার সবাই ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। আমরা সামনে আগাই। আচ্ছা, তার মানে আমাদের কিন্তু একটু নতুন কোর্স ঘোষণা হয়েছে নিবন্ধনের জন্য। 19তম নিবন্ধনের জন্য আমাদের নতুন একটি কোর্স কিন্তু আপনারা পাচ্ছেন। তো এই নিবন্ধনে কার কি প্রস্তুতি নেওয়ার ইচ্ছা আছে? নিবন্ধন পরীক্ষা আপনাদের কাদের দেওয়ার ইচ্ছা আছে একটু আমরা কমেন্টে জানাই। আমরা কিন্তু নিবন্ধনের জন্য কি কি দিচ্ছি? 100টা আপনার লাইভ ক্লাস দিচ্ছি, 100টা রেকর্ড ক্লাস দিচ্ছি এবং 1 সেট বই দিচ্ছি। এরকম 1 সেট বই আপনারা পাচ্ছেন নিবন্ধনের জন্য, 1 সেট বই। এবং এটা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে আমরা বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4 ধরনের সাবজেক্ট কিন্তু আমরা এভাবে নিয়ে থাকি এবং এরকম 1 সেট বই আপনাদেরকে আমরা দিয়ে থাকি। বা আমরা এই বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানের হার্ড কপি, জেনারেল এবং আপনারা যারা সাবজেক্টিভে ভর্তি হতে চান, আমরা কিন্তু সাবজেক্টিভে আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আপনারা যে যে ডিপার্টমেন্ট থেকে শিক্ষক হতে চাচ্ছেন বা যে যে ডিপার্টমেন্টে শিক্ষক হতে চান বা জব করতে চান, যে যে সাবজেক্ট থেকে অনার্স করছেন অথবা আপনারা ডিগ্রি করছেন, তাদের জন্য কিন্তু আমরা সাবজেক্টিভ কোর্স শুরু করেছি। তো আপনারা কে কে ভর্তি হতে চান, আজকে কিন্তু আমরা একটা বিশেষ অফার আমরা এই লাইভে দেব। মাত্র 10 মিনিট, আমরা 10 মিনিট সময় দিব। 10 মিনিটের ভিতরে যদি আপনারা জেনারেলে, যে স্যার আমি জেনারেলে ভর্তি হতে চাই, জেনারেল এবং সাবজেক্টিভ আমরা দুইটাতেই ভর্তি নিচ্ছি। জেনারেল একটু কমেন্টে জানাবে জেনারেলে ভর্তি হতে চাই অথবা সাবজেক্টিভে। যদি জেনারেলে ভর্তি হতে চান তাহলে একটু জি লেখে কমেন্টে জানাই জেনারেলে ভর্তি হতে চাই। আর যদি সাবজেক্টিভে ভর্তি হতে চাই এবং আমাদের পেইড ব্যাচে যে ক্লাস কেমন হয়, আমরা কিন্তু পেইড ব্যাচের প্রত্যেকটা টপিক ধরে হাতে ধরে আমরা ক্লাস নিয়ে থাকি। আমাদের অসংখ্য স্যার কিন্তু আমাদের এখানে ক্লাস কন্ডাক্ট করে থাকে। বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান 4টা আলাদা এবং আমাদের সাবজেক্ট ওয়াইজ বা সাবজেক্টিভ যে কোর্সগুলো আছে সেগুলোতেও আপনি খুব সুন্দর করে আপনি ক্লাস করতে পারবেন। সাবজেক্টিভে কে কোন সাবজেক্টে ভর্তি হতে চান একটু কমেন্টে জানাই। আপনি যদি সাবজেক্টিভে ভর্তি হতে চান তাহলে জি লেখে এস লেখেন, স্যার আমি সাবজেক্টিভে ভর্তি হতে চাই। এবং আজকে আমরা একটি বিশেষ অফার দেব, বিশেষ অফারে আপনি ভর্তি হতে পারবেন। এই যে 1450 টাকা আপনি জেনারেলে ভর্তি হতে পারবেন, কিন্তু সাবজেক্টিভে আমরা নিচ্ছি অনলি শুধুমাত্র 1099 টাকা। 1099 টাকা 1099 টাকা আপনি সাবজেক্টিভে। এইখানে কিন্তু আপনি 20 প্লাস অর্থাৎ 25টার মতো আপনি ক্লাস পাবেন, 20 থেকে 25টার মতো সাবজেক্টিভে ক্লাস পাবেন। এবং জেনারেলে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, এই জেনারেল যে সাবজেক্টগুলো আছে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, এখানে আপনি 100টারও অধিক লাইভ ক্লাস পাবেন, 100টা এক্সাম পাবেন। তো কে কে ভর্তি হতে চাই? আমাদের পেইড ব্যাচে কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ, প্রত্যেকটা টপিক ধরে আমরা ক্লাস নিয়ে থাকি। তো আমরা সাবজেক্টিভে কে কে ভর্তি হতে চাই? ইনশাআল্লাহ স্যার চাইলে নিবন্ধন দিব। হ্যাঁ, আজকে আমরা একটি বিশেষ অফার, এই বিশেষ অফারটা আমরা আর 10 মিনিট রাখবো। তো আপনারা একটু কমেন্টে জানান, তাহলে আমাদের যে অফিস থেকে আপনাদেরকে কন্ট্যাক্ট করবে, আপনাদের সাথে যোগাযোগ করবে। আপনারা কে কে ভর্তি হতে চান? রসায়ন বিভাগ একটু সাবজেক্টিভে যে সকল ভাই এবং আপু ভর্তি হতে চাই একটু আমরা কমেন্টে জানাই। আপনি ভর্তি হন। আপনি অনেকে আছে যে প্রাইমারি পরীক্ষার পরে ভর্তি হতে চায়, কিন্তু একটু কমেন্টে জানাই যে আমরা ভর্তি হতে চাই। আর এখনই যদি আপনি টাকা পাঠান এই লাইভে থাকা অবস্থায়, তাহলে কিন্তু সাবজেক্টিভের জন্য একটি বিশেষ অফার পাচ্ছেন। বিশেষ অফার পাচ্ছেন অনলি 1099 টাকায় আপনি সাবজেক্টিভে ভর্তি হতে পারবেন, অনলি 1099 টাকা। এবং এই নাম্বারে টাকা পাঠিয়ে আপনি স্ক্রিনশট দিলে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে 01310467471 এই নাম্বারে আপনি টাকা পাঠিয়ে লাস্ট 2টা ডিজিট অথবা 4 ডিজিট বলে দিয়ে আপনি যদি স্ক্রিনশট দেন, এখনই আপনাকে আমরা আমাদের সিক্রেট গ্রুপে, আমাদের পেইড ব্যাচের যে গ্রুপ থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, আমাদের যে সিক্রেট ফেসবুক গ্রুপগুলো থাকে, আমরা
আপনাকে সেইখানে যুক্ত করে দেব। দ্রুত দ্রুত আমাদের যে সকল ভাই বোন এখনই আমরা এই অফারটি শেষ করে দেব। এই অফারটি কিন্তু বিশেষ অফার। এই অফারটি শুধুমাত্র আজকের দিনের জন্য। আজকের দিনের জন্য আপনারা এই অফারটা পাচ্ছেন 1099 টাকা। নিবন্ধনে 199 ব্যাচে ভর্তি আছে। হ্যাঁ, আপনি যদি জেনারেলে ভর্তি হয়ে থাকেন তাহলে আর ভর্তি হওয়া লাগবে না, আপনি সাবজেক্টিভে ভর্তি হতে পারেন। আর আমাদের পেইড ব্যাচে যে কেমন ক্লাস হয় আপনারা তো স্যাটিসফাই। আশা করি ইনশাল্লাহ টিউটোরিয়াল কর্তৃপক্ষ আপনাদেরকে সর্বোচ্চ স্যাটিসফ্যাকশন করার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকে। রাত দিন কিন্তু আমরা আপনাদের জন্য পরিশ্রম করে থাকি। ক্লাসগুলো আপনাদের কত সুন্দর ভালোভাবে নেওয়া যায়, আপনাদের ক্লাসের যে কন্টেন্টগুলা কত ভালোভাবে আপনাদেরকে নেওয়া যায়, আপনাদের পরীক্ষা উপযোগী করে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ক্লাস কিন্তু আমরা নিয়ে থাকি। তো আমাদের পেইড ব্যাচে যে সকল ভাই এবং আপু ভর্তি আছে তারাই কিন্তু আমাদের প্রমাণ, তারাই কিন্তু আমাদের সাক্ষী যে আমরা ক্লাসগুলো কেমন নিয়ে থাকি। আমাদের কোনো কোর্সে আপনি ভর্তি নাই এমন ভাই বোন যদি থেকে থাকেন তাহলে আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি যে আপনি একবার ভর্তি হয়ে দেখেন যে আমাদের এখানে কি ধরনের সার্ভিস আপনি পান। আমাদের এখানে যে সকল ভাই এবং আপু পেইড ব্যাচে ভর্তি আছে তাদেরকে আমরা সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করি। সার্ভিস বলতে আমরা কি, আপনাকে আমরা একটি রুটিন, সুন্দর রুটিনের মাধ্যমে আপনার পরীক্ষাকে মাথায় রেখে আমরা একটি সুন্দর সিকোয়েন্সিয়াল গোছানো একটি রুটিন মাফিক আমাদের যে ক্লাসগুলো হয়ে থাকে এবং আমাদের যে পরীক্ষাগুলা সেটা কিন্তু আপনার পরীক্ষা, এই যে বোর্ড যে পরীক্ষাটা হয়ে থাকে অর্থাৎ এই তো নিবন্ধনের যেটা আসবে পরীক্ষা, যেটা প্রাইমারি পরীক্ষা হচ্ছে সেইখানে তো পরীক্ষা প্রাইমারি যে কোশ্চেন হয়ে থাকে, যে স্ট্যান্ডার্ড হয়ে থাকে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু আমরা এক্সামগুলো নিয়ে থাকি এবং নিবন্ধনের জন্য কিন্তু আমাদের সেই একই আয়োজন থাকবে। এবং আমাদের সাবজেক্টিভে আপনি এখন এই বছর থেকে যেহেতু এখনো পর্যন্ত আমাদের জানা মতে বা সর্বশেষ তথ্য মতে যে আমাদের সাবজেক্টিভে লিখিত আর থাকছে না, অর্থাৎ এমসিকিউ, এখানে কিন্তু এমসিকিউ এবং আপনি কিন্তু খুব সহজেই খুব অল্প পরিশ্রম করে কিন্তু একটা স্কুলের অথবা একটি কলেজের কিন্তু একজন শিক্ষক আপনি হয়ে যেতে পারবেন, যেহেতু এইবার কোনো লিখিত নাই, শুধুমাত্র এমসিকিউ প্রস্তুতি। এবং আপনি দেখবেন যে নিবন্ধনের যে সর্বোচ্চ যে শূন্যপদ, গত বছরও কিন্তু যে 18তম নিবন্ধনে কিন্তু আমাদের যে শূন্যপদ ছিল সেই শূন্যপদ অনুযায়ী কিন্তু শিক্ষক রিক্রুটমেন্ট হয় নাই। সেই ক্ষেত্রে কি আপনি সুন্দর একটা গাইডলাইনের মাধ্যমে আপনি এই নিবন্ধনের প্রস্তুতিটা যদি নিতে পারেন আপনার চাকরি নিশ্চিত হবে, এটাই স্বাভাবিক। যেহেতু আপনার আশেপাশে ভাই বন্ধু বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল দেখবেন যে সে নিজেই হয়তো পড়াশোনা করে, কিন্তু নিজে পড়াশোনা করা মানেই হচ্ছে একটি অগোছালো একটা রুটিন কিন্তু মেনটেন হয়। আমরা কিন্তু হিউম্যান বিং, আমরা যতই বলি যে আমরা আজকে এক সপ্তাহের ভিতরে আমরা বইটা শেষ করে ফেলবো বা 10 দিনের ভিতরে আমরা বই শেষ করে ফেলবো, 1 মাসের ভিতরে বইটা শেষ করে ফেলবো, এটা কিন্তু আসলে হয়ে ওঠে না। বিভিন্ন পারিবারিক ব্যস্ততার কারণে, আমাদের কর্মব্যস্ততার কারণে, আমাদের নানান পারিপার্শ্বিকতার কারণে কিন্তু সেই কর্ম ভিতরে আমাদের যে প্রস্তুতিটা নেওয়া দরকার সেটা কিন্তু আমরা নিতে পারি না। আমরা যদি কোনো একটা পেইড ব্যাচে বা কোনো একটা কোর্সে যদি আমরা ভর্তি হয়ে থাকি তাহলে কি প্রতিষ্ঠান কিন্তু তার নিজের, আমি যখন একটা প্রতিষ্ঠান যখন আপনার থেকে টাকা নিবে তখন প্রতিষ্ঠান কিন্তু আপনার কাছে দায়বদ্ধ এবং প্রতিষ্ঠান কখনোই চাইবে না তার নিজেদের ব্র্যান্ডিং কিন্তু এটা নষ্ট করতে। আমরা যদি একটা স্টুডেন্টকে খারাপ সার্ভিস দেই ওই স্টুডেন্ট কিন্তু অন্য আর একটা স্টুডেন্টকে নেগেটিভ করবে। তার মানে আমরা তো এটা কখনো চাইবো না যে আমরা একটা স্টুডেন্ট অর্থাৎ এক একটা স্টুডেন্ট আমাদের কাছে কিন্তু এই যে তিল 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 করে কিন্তু আমাদের একটা তাল হয়, অর্থাৎ আমাদের একটা আর্নিং হয়, এখান থেকে আমাদের একটা সার্ভিস আপনাদেরকে আমরা দিতে পারি, একটা অ্যারেঞ্জমেন্ট আমরা দিতে পারি। এখানে আমাদের অনেক ইনভেস্টমেন্ট করতে হয়, অনেক টিচাররা আপনাদের জন্য ক্লাস নেন, তাদেরও এখানে আমাদের কিন্তু পেমেন্ট করতে হয়। তো আমরা কিন্তু কখনো চাইবো না যে আপনি অগোছালো থাকেন, আপনি গোছালো থাকেন, একটা গোছালো প্রস্তুতি নিয়ে আপনি পরীক্ষার হলে যান, এটাই কিন্তু সব সময় আমাদের চাওয়া পাওয়া থাকে। আমরা চাই আমাদের এখানে যে পেইড ব্যাচে যে এখনো পর্যন্ত 7-8 হাজার স্টুডেন্ট ভর্তি আছেন আলহামদুলিল্লাহ, তো সবাই সাকসেস হোক, সবাই সাকসেস হয়ে এই টিউটোরিয়ালের সুনাম কে উজ্জ্বল করুক, সারা বাংলাদেশে টিউটোরিয়ালের নাম ছড়িয়ে পড়ুক, এটাই তো আমাদের চাওয়া পাওয়া, তাই না? এবং এই টিউটোরিয়ালকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই।
এবং আমরা শুধু নামমাত্র যে আপনাদের কাছ থেকে কোর্স করাবো বিষয়টা এমন না, তার প্রমাণ কিন্তু আমাদের পেইড ব্যাচে যে সকল ভাই এবং বন্ধুরা ভর্তি আছেন তারাই কিন্তু তার প্রমাণ। আমাদের পেইড ব্যাচে ভর্তি আছেন এরকম একটু কমেন্টে জানাবেন, স্যার আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কেমন হয়ে থাকে, বা আপনি আমাদের পেইড ব্যাচে ক্লাস করে আপনি সন্তুষ্ট আছেন কিনা। এভাবে আমরা ওপেনলি কিন্তু বলি, তাই না? আমাদের যদি সেই কনফিডেন্ট, সেই আত্মবিশ্বাস যদি না থাকতো যে আমরা যদি স্টুডেন্টদেরকে 100% সার্ভিস যদি আমরা এনশিওর না করতাম, আমরা কিন্তু কনফিডেন্টের সাথে এই কথাগুলো বলতে পারতাম না, তাই না? আর আমি আরিফুজ্জামান, মোহাম্মদ আরিফুজ্জামান, আপনাদের সাথে অলওয়েজ আছি টিউটোরিয়ালের কর্তৃপক্ষ হিসাবে, এবং আরো একজন আমাদের সুজন স্যার, এই দুইজন ব্যক্তি কিন্তু আপনাদের সাথে অলওয়েজ আমরা থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সার্ভিস নিয়ে বিন্দু মাত্র কোনো সমস্যা ইনশাআল্লাহ আপনাদের হবে না। এবং আমাদের পেইড ব্যাচে যে 7-8 হাজার স্টুডেন্ট ভর্তি আছে, আপনি যদি তাদের কাছ থেকেও যদি আমাদের সম্পর্কে ইনফরমেশন নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আমাদের সম্পর্কে ক্লিয়ার একটু ধারণা পাবেন। তো আমরা কিন্তু এখনই লাইভটা শেষ করে দেব। এখনো অনেকে টাকা পাঠাচ্ছেন,